আয়রন ডোম, যেটা দখলদারদের তৈরি, কিন্তু স্টিল ডোম বৃহৎ পরিসরে টার্গেট করতে পারে। এটার যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটি আকাশের শত্রুর যে কোনো টার্গেটকে অল্প সময়ের ব্যবধানে সাসপেক্ট করতে পারে। যা আমার আকাশের শত্রুর যুদ্ধ বিমান বা ড্রোন কিংবা মিসাইল প্রবেশ করছে কিনা, এটা বহু দূর থেকেই স্টিল ডোম মানে তুরস্ক যেটা তৈরি করেছে এটা টের পায়। এই কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই, আমরা যেটাকে বলি অটোমেটিক সাসপেক্টকে টার্গেট করবে, কত স্পিডে আসছে এবং এটা কি পরিমাণ ক্ষতি করার সক্ষমতা আছে এবং এটাকে কত স্পিডে অ্যান্টি মিসাইল দিয়ে ধ্বংস করতে হবে, সেটা বুঝে অটোমেটিক কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেম ওই শত্রুর আক্রমণকে প্রতিহত করবে। এটা সাগর বলি, আকাশ বলি, স্থল বলি, প্রত্যেকটি ক্ষেত্রে শত্রুকে তার সীমানার প্রবেশের আগেই ধ্বংস করতে পারবে। তুরস্ক বলছে এই স্টিল ডোম শুধু তুরস্ক নয়, এটা তাদের বন্ধু দেশকেও দেয়া হবে। তার মানে এটি পাকিস্তান পাবে, এটি লেবানন পাবে, চাইলে বাংলাদেশও পেতে পারে। আমার মনে হয় বাংলাদেশের এটি খুব জরুরি, কিন্তু বাংলাদেশে এটা কেউ কিনবে না, কারণ ভারত চাইবে না। বাংলাদেশের 54 বছরে যারা ক্ষমতা ছিলেন, সব দলের কথাই বলি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, এরা কেউ ভারতকে অখুশি করে কিছু করবে না। এদের দরকার ক্ষমতা। আমার কথাকে কষ্ট পেলে আমার কিছু করার মানে কিছু করার নেই। এরা চায় ক্ষমতা, যে আমার ক্ষমতার জন্য যার পা ধরতে হয় পা ধরবো, যার যা ধরতে হয় তাই ধরবো, লাগলে তেল মালিশ করে দেবো, কিন্তু আমার চাই ক্ষমতা। ক্ষমতা কি লাভ? ক্ষমতা হলে আমার পারিবারিক ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, আমার ব্যাংকে কারি কারি টাকা জমা হবে, আমার দলের লোকদের শুকনো দেহ মোটা হয়ে যাবে, এত অর্থ কামাই করতে পারবে। কিন্তু যদি বাংলাদেশকে উন্নত করতে হয়, বাংলাদেশকে শত্রুর সামনে মোকাবেলা করার সক্ষমতা শক্তি তৈরি করতে হয়, তাহলে পাকিস্তানের মতো সামরিক খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। কিন্তু বাংলাদেশের সামরিক খাত আমরা বিগত সময় দেখেছি সবসময় দুর্বল ছিল। আমাদের সামরিক বাহিনী পারবে নূরের মতো অসহায়দের পেটাতে, আমাদের সামরিক বাহিনী পারবে 16 বছর শেখ হাসিনাকে উলঙ্গ সাপোর্ট দিতে, তারা ছাত্রদের বুকে গুলি চালাতে পারবে, তারা অবৈধ নির্বাচন করিয়ে দিতে পারবে। কিন্তু আমাদের সামরিক বাহিনী যদি ভারত ঢুকে পড়ে 10 সেকেন্ড টিকে থাকতে পারবে না। কি দিয়ে টিকবে? পুরনো মানদত্ত আমলের 2টো যুদ্ধ বিমান আছে, যেগুলো আমাদের পাইলটরা ওড়াতে গিয়ে নিজেরই অটোমেটিক ক্রাশ করে, নিজেও মরে আবার অনেক মানুষকেও মারে। মাইলস্টোনে দেখলাম না আমরা। তো ইতিমধ্যে স্টিল ড্রোনের ক্রেতা মানে যারা তুরস্কের সাথে যাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারা প্রত্যেকেই এটার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তুরস্ক এটাতে মানে এই স্টিল ড্রোন নিজের ভূমিকে রক্ষার পর তারা এটা তৈরিতে আরো বেশি কাজ শুরু করবে, অর্থাৎ যত তার বন্ধু আছে বন্ধুদেরকে এটা সাপ্লাই দেবে। আমরা তুরস্কের মতো একটা বিশ্বস্ত বন্ধু পেয়েছি, কিন্তু আমরা তুরস্কের থেকে কয়টা অস্ত্র কিনেছি? 2 ধরনের ড্রোন ছাড়া আর কি কিনেছি? এই ড্রোনও তো ভারত খুশি হয়নি। এখন আমাদের সীমানা পাহারা দিতে হল, ধরেন আমাদের মেশিন ভালো অস্ত্র নেই, যুদ্ধ বিমানে কিছু নেই, অ্যাটলিস্ট আমাদের যদি স্টিল ডোমের মতো কয়েকটা থাকে, আমরা যদি বসায় রাখি, ভারত আমাদের যুদ্ধ বিমান বা মিসাইল মারার সঙ্গে সঙ্গে তো আমরা সেগুলো ক্র্যাশ করতে পারবো, ইন্টারসেপ্ট করতে পারবো, তাই তো? কিন্তু দুঃখজনক হলেও আমাদের, জানি না, বাংলাদেশ 54 বছর তো আর ভারতের মতের বাইরে যায়নি, আর কবে যাবে। এখন ভারত চাইছে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দলে বসাতে। আমাদের দেশের প্রধান দলটি ভারতের কথা রাজি হয়ে গিয়ে এখন তারা দেখেন জাতীয় পার্টির নিষেধের দাবি তুলছে না বিএনপি। এটা আমাদের জন্য কষ্টের। যাক, বিএনপির দরকার ক্ষমতা, তাদেরকে আমরা ক্ষমতা দেই, তারা লুটপাট করে আবার ব্যাংক ভরুক। আওয়ামী লীগ তো 16 বছর ভরেছে, এখন তারা ভরুক বাকিরা। আর আমরা জনগণ, দেশপ্রেমিক জনগণ, আমরা সবসময় চোর বাটপারদেরই ভোট দিই, সমস্যা কি? কোনো সমস্যা না, দিয়ে যান, নিজের কপাল নিজে নষ্ট করব, এটাই তো আমাদের নিয়তি। আসেন দর্শক, দ্বিতীয় যে প্রসঙ্গটি, গাজার ভেতরে ব্যাপক সংঘর্ষ চলছে এই মুহূর্তে। আইডিএফ জাইতুন অঞ্চলে ব্যাপক তাণ্ডব লীলা চালিয়েছে। যখন দখলদার বাহিনী, সেনাবাহিনী গাজায় ঢুকে সেন্ট্রাল গাজা থেকে অপারেশন শুরু করে, তাদের ঘিরে ফেলে প্রতিরোধ বাহিনী, আল কাসাম সহ বিভিন্ন ব্রিগেড। এরপর তাদের সঙ্গে একদম মুখোমুখি লড়াই চলে দীর্ঘ সময় ধরে, এবং এই লড়াইতে আইডিএফ কে তার টিম থেকে মানে বিচ্ছিন্ন করে ফেলে। আইডিএফ জীবন নিয়ে পালাবার চেষ্টা করে। লম্বা সময় যুদ্ধ শেষে বলা হচ্ছে বহু হতাহত হয়েছে দুপক্ষেরই, এবং এখন পর্যন্ত ডজন খানিক, কয়েকটি সূত্র বলছে 5 জন, কয়েকটি সূত্র বলছে ডজন খানিক দখলদার সেনা নিখোঁজ। তারা বেঁচে আছেন নাকি মরে গেছেন, দখলদার দেশ সেটি জানে না। তো
মানে একই সঙ্গে দখলদাররা গাজার কয়েকটি পয়েন্টে এই অভিযান চালায় এবং তাদের টার্গেট ছিল পুরো গাজা দখল করা। আর সেই সময়টা কাসাম সহ বিভিন্ন ব্রিগেড তাদের সাথে এই লড়াইতে মুখোমুখি হয়। এর সময় উপর থেকে মনিটর করা এবং অ্যাটাকিং হেলিকপ্টার ঢুকে দখলদার দেশটির, সেটিকেও আল কাসাম গুলি করে ভূপাতিত করার চেষ্টা করলে সেটি পালিয়ে যায়। এরপর আসে তাদের ট্যাঙ্ক, কয়েকটা ট্যাঙ্ক উড়িয়ে দেয়। এরপর আসে তাদের ট্রুপ ক্যারিয়ার সহ আরো কয়েক সেনা, মাইন বিস্ফোরণে তারাও সেখানে হতাহত হয়। এরপর আরো কয়েকটি অঞ্চলে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আল কাসাম মেশিন গান, রকেট সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে তাদের প্রতিহতের চেষ্টা করে যায়। তবে দুঃখজনক হলেও একটি তথ্য কিছুক্ষণ আগে পেয়েছি, কিছুক্ষণ আগে না, রাতেই পেয়েছি। সেটি হলো আমাদের কি বলবো, সবার আমরা যে তথ্যগুলো প্রচার করি, যার মাধ্যমে, যার তথ্যের আলোকে গাজার প্রতিরোধ বাহিনীর মুখপাত্র আবু উবাইদা তিনি শাহাদাত বরণ করেছেন। এই তথ্যটি এখন পর্যন্ত গাজার হামাস কিংবা আল কাসামের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি, তবে ইসরায়েল দাবি করেছে যে তারা আবু উবাইদাকে হত্যা করেছে। এটি বলতে পারি গত কয়েক মাসের সবচেয়ে বড় ধাক্কা। ইয়াহিয়া সিনওয়ার, দায়েফ, সিরিয়ালি এদের মৃত্যুর পর যে শূন্যতা তৈরি হয়েছিল সেটি পূরণ করেছিল আবু উবাইদা, এবং তাকে এই মুহূর্তে পুরো পৃথিবী চেনে এবং তাকে নিয়ে বহু কিছু তৈরি হচ্ছে, কমিক্স, মুভি আবু উবাইদাকে নিয়ে। এবং ইসরায়েলে আবু উবাইদার বিশাল বিশাল পোস্টার, ইসরায়েলের তুরস্কে আবু উবাইদার ছবি, পোস্টার তুরস্কের বড় 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 ভবনে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যে হিরো, মানে এরকম বহু মানে ক্যাপশনে। তো দখলদাররা দাবি করেছে যে আবু উবাইদা নিহত হয়েছে। এখন আল কাসাম বা হামাসের পক্ষ থেকে কি বিবৃতি আসে সেটার দেখার অপেক্ষা আছে। এবং আরো বেশ কজন আল কাসামের শীর্ষ কমান্ডার আহত বা হতাহত হয়েছে এমনটিও দাবি করছে দখলদাররা। বলতে পারি যে এটা আমাদের জন্য আজকের সবচেয়ে খারাপ সংবাদ, দুঃসংবাদ। আমরা দেখতে চাই শেষ পর্যন্ত আসলে কি হয়। এদিকে দখলদার দেশটির সাথে প্রতিরোধ বাহিনীর যে অ্যাটাক বা পাল্টা অ্যাটাক, এটা এত তীব্র আকার ধারণ করেছে আইডিএফ, তারা আর এই লড়াইটা বা যুদ্ধটা কন্টিনিউ করতে চাইছে না। ইতিমধ্যে আমরা যেটি দেখেছি যে মোসাদ পরিচালক তিনি ডেভিড বার্নিয়া, তিনি এই যুদ্ধ বন্ধে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমাদের সৈন্যরা ক্লান্ত হয়ে গেছে, আর পারছে না, এভাবে এই যুদ্ধটাকে আর টেনে নেওয়া খুব কঠিন, কারণ এটা টেনে নিতে গেলে আগামীতে আমাদের সেনারা আরো বেশি বিপর্যয়ের মুখে পড়বে, আরো বেশি মার খাবে, আরো বেশি প্রাণ হারাবে। এটা কে বলছে? মোসাদ পরিচালক ডেভিড বার্নিয়া। পাশাপাশি আইডিএফ, ওদের যে সেনাবাহিনী আইডিএফ এর প্রধান ইয়াল জামির, তিনি যুদ্ধ বন্ধ করে একটি আলোচনার মাধ্যমে সমাধান করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। অর্থাৎ সেনা প্রধান যিনি ইয়াল জামির, তিনি নিজেই বলছেন এই যুদ্ধটা টেনে নেওয়া যাচ্ছে না, এবং বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন যে আপনি দ্রুত একটি আলোচনার মাধ্যমে আমাদের জিম্মি যারা বেঁচে আছে এবং যারা মারা গেছে তাদের হস্তান্তরের ব্যাপারটি আলোচনা করুন, যুদ্ধটাকে আর টেনে নেওয়া সম্ভব হচ্ছে না। তার মানে দখলদার দেশের মোসাদ পরিচালক এবং সেনা প্রধান দুজনই নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধের পরামর্শ দিয়েছে। এটি একদম স্পষ্ট হয়ে যায় যে বড় রকম ধোলাই মার কিন্তু দখলদাররাও খাচ্ছে। কিন্তু একটি বিষয়ে খুব আমাদেরকে আহত করে, সেটা হলো আর পারছেন আসলে প্রতিরোধ বাহিনী, তারা ক্লান্ত হয়ে গেছে। একদিকে খাদ্যের সংকট, একদিকে অস্ত্রের সংকট, পৃথিবীর কোনো দেশ থেকে তারা এখন ঠিক মতো অস্ত্র পাচ্ছে না। তুর্কি কিছু অস্ত্র তারা পেয়েছিল, কিন্তু সেই সাপ্লাই লাইনগুলো বন্ধ করে দিয়েছে তখন তারা, সেখান দিয়েও তুরস্ক এখন পারছে না, ইরানও অস্ত্র দিতে পারছে না। এখন তারা মেশিন গান, রকেট, কিছু এক্সপ্লোজিভ ডিভাইস নিজেরা তৈরি করে সেগুলো দিয়ে প্রতিহত করে যাচ্ছে। একটা বাহিনী তখনই পারে যার কাছে আধুনিক অস্ত্র থাকে। দখলদাররা আকাশে ড্রোন দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে, অ্যাটাকিং হেলিকপ্টার দিয়ে, তারা কি বলবো, তাদের বিভিন্ন সিস্টেমিক ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ব্যবহার করে গাজার ভেতরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। আর ওরা হাতে তৈরি মামুলি কিছু অস্ত্র দিয়ে এই বিশ্বের একটা বড় পরাশক্তিকে, যাদের কাছে পৃথিবীর সকল আধুনিক অস্ত্র আছে, আমেরিকা তাদেরকে কি বলবো যে জাহাজ ভর্তি করে করে অস্ত্র পাঠাচ্ছে, সেই দেশটির সাথে কতক্ষণ টিকে থাকবে যখন কেউ তাদের সাহায্যে আসছে না? একটা ছোট উপত্যকায় 24-25 লক্ষ মানুষ, এর মধ্যে 1-1.5 লক্ষ মানুষ মরেই গেছে। এর মধ্যে যুদ্ধটা আজকে 2 বছরের উপর টেনে চলে গেছে। এটা 2 বছরের অধিক একটা যুদ্ধ দখলদারদের মতো একটা শক্তিশালী দেশের বিরুদ্ধে। কয়টা দেশ? পুরো ইউরোপ,
ইসরায়েল, আমেরিকা সবার সাথে একা লড়ছে এক প্রতিরোধ বাহিনী। আর কত আর কত, কিন্তু প্রতিবেশী জর্দান, মিশর বা আরব রাষ্ট্রগুলো কেউ সাহায্য করছে না, একটি দেশও সাহায্য করছে না, না অস্ত্র দিয়ে, না খাদ্য দিয়ে, না কোনোভাবে। এভাবে আসলে আর কত টেনে নেওয়া যায় এই লড়াইটা, এটা নিয়ে এখন আসলে আর কিছু বলার নেই। 2 নম্বর বিষয়টি হলো ইয়েমেন। দখলদাররা ইয়েমেনে ব্যাপক আক্রমণ করেছে। আমি গত পরশুদিন আপনাদের লাইভ সম্প্রচারে সেই খবরগুলো দিয়েছি। তাদের যিনি ইয়েমেনের যিনি প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল রাফাউই, তিনি শাহাদাত বরণ করেছেন, তাদের প্রতিরক্ষা মন্ত্রী শাহাদাত বরণ করেছেন। এবং কয়েকটি সূত্র বলছে আবু উবাইদার মতো, যিনি ইয়েমেন থেকে আমাদের তথ্য দিতেন, পৃথিবীব্যাপী যার ছবিটি আপনারা দেখেছেন, তার খবরটি আপনারা ভালো, আমরা মানে তার যে খবরটি পেয়েছি এটা আমাদের জন্য দুঃসংবাদ। কি বলবো, ইয়াহিয়া সারি, আল্লাহ তাকে সেভ করুন। আমি জানি না এখন পর্যন্ত তিনি বেঁচে আছেন কিনা, তবে দখলদার দাবি করেছেন তাকে হত্যা করেছে। যে ইয়াহিয়া সারির সুন্দর চেহারাটি, তার বক্তব্যটি পুরো পৃথিবী দেখতো, গণমাধ্যম প্রচার করত। তো একটা ধাক্কায় ইয়েমেন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যেমন হাসান নাসরুল্লাহ সমেত হিজবুল্লাহর প্রধান কমান্ডারদের মেরে ফেলার পর হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে। এখন হিজবুল্লাহর উপর আক্রমণ করলেও পাল্টা জবাব দিতে পারছে না। যে হিজবুল্লাহ প্রতিদিন টাফ টাইম দিয়েছিল দখলদারদের, এখন তারা প্রতি উত্তর দিতে পারছে না সেভাবে। তো ইয়েমেনের ভেতরেও একদম প্রধানমন্ত্রী সহ আর্মির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহ একসাথে টার্গেট করে অনেকে মেরে দিয়েছে। 2টো সূত্রের খবর আসছে এরকম, মোসাদকে ইয়েমেনের ভেতর থেকে বিশ্বাসঘাতকরা এই তথ্য লিক করেছে যে তারা এখন কোথায় কি অবস্থায় আছে। দেখেন, মোসাদ প্রতিটি সফলতার পেছনে মুসলমান বিশ্বাসঘাতকরা রয়েছে। ইরানে আমরা দেখেছি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান হত্যা হয়েছে। এই ব্যাপারে মুসলিম বিশ্বাসঘাতকরা সহযোগিতা করেছিল মোসাদকে। এরপর দেখেছিলাম ইরানের প্রেসিডেন্সিয়াল প্যালেসে আমরা হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে যে হত্যা করা হয়েছে, সেখানে ইরানের ভেতর থেকে মুসলিম বিশ্বাসঘাতকরা সহযোগিতা করেছে। এরপর দেখলাম ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধে একদিনে প্রথম কয়েক ঘন্টার মধ্যে 20 জন হাই অফিসিয়ালকে, আর্মি চিফ, আইআরজিসি চিফ, বিমান চিফ, একেবারে পরমাণু বিজ্ঞানী সহ 20 হাই অফিসিয়ালকে মেরে দিয়েছিল। সেখানেও দেখলাম মুসলিম বিশ্বাস, মানে নিজ দেশীয় মুসলিম বিশ্বাসঘাতকরা। এবার ইয়েমেনের ক্ষেত্রে তথ্য আসছে যে ইয়েমেনের ভেতর থেকে কোন বিশ্বাসঘাতকরা প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানরা যে গুরুত্বপূর্ণ বৈঠক করছিলেন, এই তথ্যটি মোসাদকে তুলে দিয়েছিল এবং মোসাদ টার্গেটে অ্যাটাক করেছে। তো আমাদের পরাজয়ের জন্য আসলে আমরা দায়ী। একটি কথা আজকে আসলে বলতেই হয়, তারপর আমি শেষ খবরে যাব। যখন মুসলমানদের সবচেয়ে শক্তিশালী সালতানাত আব্বাসীয় সালতানাত ধ্বংস হয়, বাগদাদ বা হাউস অফ উইজডম, বাইতুল হিকম, পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি, মুসলমানদের জ্ঞান গর্বের মূল যেটাকে বলা হয় মানে ফাউন্ডেশন, সেটিকে ধ্বংসের আগে ইউরোপীয়রা তারা মুসলমানদের দুর্বলতা খোঁজার চেষ্টা করে এবং তাদেরকে কিছু সূত্র ঢুকিয়ে দেয় দুর্বলতার জন্য। যখন চেঙ্গিস খান বাগদাদ ধ্বংস করতে আসবে, তার আগে তারা দেখতে পায় শিয়া সুন্নি দ্বন্দ্ব, তারা দেখতে পাচ্ছে আকিদাগত দ্বন্দ্ব। যেমন আমাদের ইসলামী দলগুলো আকিদার দ্বন্দ্বে সবসময় ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম, চরমোনাই, জামাত, হেফাজত, খেলাফত, যত কিছু আছে আকিদা নিয়ে লড়াই করে এবং আকিদা নিয়ে লড়াই করে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। তারা বিচ্ছিন্ন বলে কোনো আসন পায় না, না নির্বাচনে না রাজনৈতিক মঞ্চে তাদের কোনো মূল্য আছে, কিন্তু সবাই ইসলামের জন্য তারা কিন্তু জীবন বাজি রাখার মতো দল। চরমোনাই আলেমরা আমি শ্রদ্ধা করি, আমার প্রিয় মানুষ তারা। এই চরমোনার ভাইরা বাংলাদেশের গ্রামগঞ্জের সাধারণ অল্প শিক্ষিত, কম শিক্ষিত, বেশি শিক্ষিত, উচ্চ শিক্ষিত সব মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়। জামাত ইসলাম একটা মডারেট আধুনিক রাজনৈতিক দল, তাদের কাছে ইসলাম এবং রাজনীতি, গণতন্ত্র সবকিছুর মিশ্রণ আছে। আমাদের হেফাজত ভাইরা যারা সকল মানুষকে এক কাতারে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তারা এক কাতারে নিজেরা আসতে পারে না। তো যখন তারা এক কাতারে না আসতে পারে, তখন মানুষের সাপোর্ট তাদের উপর আসে না। দেখা যাবে এই যে সামনে নির্বাচন আসছে, তারা একটা ভোটের বাক্স তৈরি করতে চায়, কিন্তু আমাদের এজেন্সি র বলি বা আমাদের দেশীয় এজেন্সিগুলো চরমোনাই, জামাত বা বাকিদের মধ্যে কাজ করবে। কিভাবে কাজ করবে? এই জামাত তোমাকে 50টা সিট দেয় নাই, হ্যাঁ তুমি ওদের সাথে যাও না, বিএনপির সাথে যাও, বিএনপি তোমার 50টা সিট দেবে। আবার বলবে জামাতের কাছে যে হেফাজত তো তলে তলে বা চরমোনাই তো তলে তলে বিএনপির সাথে যোগাযোগ রাখতেছে, ওদেরকে বিশ্বাস করা যাবে না। অর্থাৎ এইভাবে মুসলিম দলগুলোকে দুর্বল করে রাখছে। বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে আলেমরা কখনো একটা প্ল্যাটফর্মে আসতে পারে না। দেখেন, বাম, নাস্তিক, জাতীয়তাবাদ, ইসলাম বিএনপির কাতারে সব চলে আসছে। আবার আওয়ামী লীগরা দেখেন, যত চেতনা আছে, যত কমিউনিস্ট আছে, যত নাস্তিক আছে, যত খুন খারাপি করার মতো লোক আছে, আবার যত
ভারত প্রেমী বুদ্ধিজীবী আছে সব আওয়ামী লীগের কাতারে চলে গেছে, সঙ্গে আবার সাধারণ মানুষের ঢুকে গেছে, যারা সহজ বাক্য বোঝে, যাদের মাথায় কি বলবো গভীর চিন্তা ঢোকে না। কিন্তু ইসলামী দলগুলো একটা প্ল্যাটফর্মে আসতে পারে না। সবচেয়ে বেশি দল কি ইসলামী দল। কত ইসলামী দল চিন্তা করেন। তো ঠিক বাগদাদ ধ্বংসের আগে এই ইউরোপ এবং যারা চেঙ্গিস খান অর্থাৎ মঙ্গলরা, তারা মুসলমানদের মধ্যে আগে কাজ করে। কি করে? তাদেরকে ফিতনার মধ্যে ঢুকায় দেয়, তাদেরকে তাদের ভিত্তি ভেঙে দেয়, শিয়া সুন্নি দ্বন্দ্ব তৈরি করে দেয়, এই দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব এগুলো তৈরি করে দেয়। তো তৈরি করার পর মুসলমানরা যখন নিজেরা বিভাজিত হয়ে যায়, তখন তারা অ্যাটাক করে একসঙ্গে। যে আব্বাসীয় সালতানাত পৃথিবীর সুপার পাওয়ার, আজকে যেমন আমেরিকার সুপার পাওয়ার, আব্বাসীয় সুপার পাওয়ার, একটা সুপার পাওয়ার একদিনে শেষ হয়ে গেল। 18 লক্ষ মুসলমান হত্যা করলো একদিনে মঙ্গলরা, পুরো লাইব্রেরি ধ্বংস করে দিল, পুরো বাগদাদের মুসলমানদের মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে গেল, শুধু মুসলমানদের নিজেদের দুর্বলতা বিশ্বাসঘাতকদের জন্য। ঠিক এখন দেখেন দিল্লি ওপার থেকে খেলছে বিএনপি, জামাত বা বাকি দলগুলোর সাথে। এরা সবাই জুলাই বিপ্লব ঘটিয়েছে, 2000 অধিক মানুষ প্রাণ দিয়েছে, 40,000 আহত হয়েছে। তোমরা এখন নিজেরা আলাপ আলোচনা করে নির্বাচন করো, কিভাবে দেশ চালাবে, একটা সুন্দর পরিকল্পনা করো। কিন্তু ওই যে দিল্লি ঢুকাচ্ছে, জাতীয় পার্টিকে আনতে হবে, জাতীয় পার্টিকে ইনক্লুসিভ রাজনীতি করতে হবে, নির্বাচন করতে হবে, এই করতে হবে সেই করতে হবে, ঢুকে গেছে, ব্যাস তারা বিভাজিত হয়ে গেছে। দেখেন কি হচ্ছে বিভাজিত হওয়ার পর। বুয়েটের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা, রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71-এর নতুন প্ল্যাটফর্ম আবিষ্কার, তারপর নূরের উপর হামলা, কালকে চিটাগং বিশ্ববিদ্যালয়ের রাতভর ছাত্রদের সাথে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ, কোপাকুপি, রক্তারক্তি হয়ে গেছে। কে করছে এগুলো? ওই যে দিল্লি। শুধু দেখবেন এখন প্রতিদিন এগুলো ঘটবে, প্রতিদিন ঘটবে, শুধু ওয়েট করেন। আমরা সবাই বুঝছি, কিন্তু আমরা থামাতে পারছি না। কারণ যারা এগুলো থামাবেন, বিএনপির সেই মানে কমিউনিস্ট বা বাম ঘরানার যারা সিনিয়র পলিটিশিয়ান, তারা তো দিল্লির ট্যাবলেট খেয়ে ফেলছে।